মাগুরায় ধর্ষিত শিশুর শঙ্কাজনক অবস্থা, বাঁচানোর সর্বসাধ্য চেষ্টায় 4 সদস্যের মেডিকেল বোর্ড। চুয়াডাঙ্গায় গরিবের খাদ্যের কার্ড নিয়ে বিএনপি 2 গ্রুপে সংঘাত, নিহত 1। মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু। পঞ্চগড় সীমান্তে আবারও বিএসএফ এর গুলি, বাংলাদেশের যুবক নিহত। লাশ হস্তান্তরের জন্য পতাকা বৈঠকের আহ্বান। এবার বিস্তারিত সংবাদ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তিনি জানান, শিশুটির গলার আঘাতটি বেশি গুরুতর। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হয় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটির মায়ের অভিযোগ, 3 জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। এই ঘটনায় অভিযুক্ত হিটু শেখের পর গ্রেফতার হয়েছে ভিকটিমের দুলাভাই সজীব শেখও। শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিইউতেই আছে। তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাতে রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। চুয়াডাঙ্গায় টিসিবি ও ডিজিএফ এর কার্ড বিতরণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত ও 12 জন আহত হয়েছে। মাদারীপুরে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেছে 2 ভাইয়ের। দুপুরে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপির 2 গ্রুপ। এ সময় কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। দ্বন্দ্ব নিরসনে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসে 2 পক্ষের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে মাদারীপুর সদর উপজেলার অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন 2 ভাই। দুপুরে খোয়াজপুর ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় এই ঘটনা হয়। আহতদের মধ্যে 3 জনকে ঢাকায় আনা হয়েছে। পুলিশ জানায়, ইউনিয়নের আরিয়াল খান নদে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এর জেরেই দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় সাইফুল সর্দার ও তার ভাই আতাবুর সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় এই ঘটনা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাতে আলামিন সহ কয়েকজন যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পে টহলরত সদস্যরা তাদের গুলি করে। সকালে প্রায় 50 গজ ভারতের ভেতরে আবালুপাড়ায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধানে কাজ করা হবে। আগামী মে মাসের মধ্যে এই কাজ পুরোপুরি শেষ না হলেও উল্লেখযোগ্য উন্নতি হবে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের আবিদার পাড়ার ঠান্ডা মিয়া ব্রিজ, ডাইল ব্রিজ ও 9 নম্বর ব্রিজ সংলগ্ন মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নেওয়া আগের প্রকল্পগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এটি খতিয়ে দেখবে। জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে গ্রীষ্মকালে লোডশেডিং এর মাত্রা নির্ধারণ হবে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে হবে এবং ওই যে পানি যদি জমেও খুব স্বল্প সময়ে আমরা সবাইকে ইনভলভ করছি, বোর্ডকে ইনভলভ করা হয়েছে, তারপরে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডকে ইনভলভ করা হয়েছে, ওয়াসা, তারপরে হচ্ছে যে সিটি কর্পোরেশন,
বিদ্যুতের জন্য কিন্তু বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে। তারপরে হচ্ছে যে বেআইনি সংযোগ, এগুলো রোধ করতে হবে। আর হচ্ছে যারা এসি চালান বাসা বাড়িতে, তারা এটা 25 ডিগ্রি অথবা তার উপরে রাখবেন। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব অর্জন উদযাপনের বৈশ্বিক দিনটি পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন ছিল জেলায় জেলায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা। বিভিন্ন সড়ক ঘুরে চেগারি পাহাড়ে গিয়ে শেষ হয়। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধ করে নারীদের কর্মপরিবেশ আরও উন্নত করার তাগিদ দেন বক্তারা। র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। নগরীর জয়নুল আবেদিন পার্ক থেকে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নারীরা। পরে হয় আলোচনা সভা। খাগড়াছড়িতে শোভাযাত্রা করেছে মহিলা দল। টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথির নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত সড়কে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে মানিকগঞ্জেও। ঝিনাইদহে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও পথসভা হয়। এছাড়া নাটোর, সাতক্ষীরা ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালন হয়েছে। টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহাইরুল ইসলামের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামে ওই ছাত্র সকালে তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের 20 জন পাগল নিয়ে ওই বাড়িতে ঢোকেন। জানান, আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। দাবি করেন, জোহাইরুল ইসলামের পক্ষ থেকেও বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেওয়া হয়েছে, তাই এখানে আশ্রম করা হয়েছে। আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তিতে আছেন স্থানীয়রা। 6 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জোহাইরুল ইসলামের বাসায় লুটপাট ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। মেধার মূল্যায়ন না করে ঘুষ ও প্রভাবশালীদের সুপারিশে খাগড়াছড়িতে অযোগ্যদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ। অভিভাবকরা বলছেন, অযোগ্যদের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম নেমেছে স্থবিরতা। এইচএম প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদের 15.5 বছরে খাগড়াছড়িতে সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগে জনপ্রতি 15 থেকে 25 লাখ টাকা নিয়েছেন স্থানীয় পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সদস্য সহ প্রভাবশালীরা। এই চাকরির জন্য সহায় সম্বলও বিক্রি করেছেন অনেকে। নিয়োগ জটিলতায় বেতন পান না কেউ কেউ। মাস্টারি চাকরির জন্য 10 লাখ টাকা দিয়েছি মেঘরাজ ত্রিপুরাকে, কিন্তু চাকরি পেলে আরো 5 লাখ টাকা দেওয়ার, মোট 15 লাখ টাকা আমি চুক্তি করছিলাম আর কি, কিন্তু চাকরিও পেলাম না, টাকাও ফেরত পাই নাই। খাগড়াছড়ি জেলা পরিষদে চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিছে, 10 লাখ 20 লাখ টাকা দিছে, এখন চাকরিও হয় নাই, আপনার কি হয় টাকাটাও ফেরত পাচ্ছে না। 2011 সালের জুনে জেলা পরিষদে হস্তান্তর করা হয় সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগের দায়িত্ব। কুজেন্দ্রলাল ত্রিপুরা চেয়ারম্যান থাকাকালীন এ পরিষদে শুরু হয় নিয়োগে ঘুষ বাণিজ্য ও দলীয়করণ। অভিযোগ আছে, শুধু শিক্ষক নয়, কৃষি, স্বাস্থ্য বিভাগ, যুব উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও শত শত নিয়োগ হয়েছে ঘুষের মাধ্যমে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতা যেমন প্রয়োজন, তেমনি যে শিক্ষক নিয়োগের পরীক্ষায়ও অবশ্যই পাস করার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এটা ব্যত্যয় ঘটেছে, এবং এই কারণে বিগত সময়গুলোতে আমাদের শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান। নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, শিক্ষক নিয়োগ করবেন যে শিক্ষক পড়াতে পারে না, এমন কর্মচারী নিয়োগ করবেন যে কর্মচারী কাজ করতে পারে না, এটা কিন্তু আপনাকে সুফল দেবে না আলটিমেটলি। অনিয়মের বিষয়টি স্বীকার করে দায়ীদের বিচার হওয়া দরকার মনে করেন জেলা শিক্ষা অফিসার। নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে কিছু শিক্ষক বেতন পাচ্ছে না, তো সেই আলোকে আমরা এটা অধিদপ্তরকে অবহিত করছি, আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় সেখানে আমরা অবহিত করেছি। তো এটার আলোকে আর কোনো ফিডব্যাক আমরা এখনো পাইনি। তো এটা যারা এখানে এইভাবে চাকরি করে অথচ বেতন পায় না, একটা পরিবার পরিজন তাদের আছে, এটা তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা চাই যে এটা খুব শীঘ্র এটা নিরসন হোক। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে খাগড়াছড়িতে 6 দফায় 12 শতাধিক শিক্ষক নিয়োগ করা হয়। বেশিরভাগেরই নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, নেতাদের সুপারিশে মেধাহীন দলীয় নেতাকর্মীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। শনিবার দুপুরে গুলিয়াখালী সি বিচে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তারা জানায়, সীতাকুণ্ড মহিলা কলেজের ওই শিক্ষার্থী শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি বিচ এলাকায় ঘুরতে যায়। বিচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় 4 যুবক তাদের ধরে উপকূলে ঝাউবন এলাকায় জিম্মি করে। ওই সময় ওই শিক্ষার্থীর বন্ধুকে মারধর করে তারা। পরে পালাক্রমে 4 জন ধর্ষণ করে পালিয়ে যায়। চট্টগ্রামে টেম্পো চালকদের নো পার্কিং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে টেম্পো চালকরা। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মুরাদপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। আজকে পড়েছে সারি সারি যানবাহন, চরম দুর্ভোগে যাত্রীরা। টেম্পো চালকদের অভিযোগ, টেম্পো পার্ক করার জন্য নগরীতে কোনো পার্কিং স্টেশন নেই। এতে নগরীর সড়কগুলোতে টেম্পো পার্ক করলে ট্রাফিক পুলিশ তাদের নো পার্কিং মামলা দিয়ে বড় অঙ্কের জরিমানা করে, যা তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। পুলিশের এই হয়রানি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবে না বলেও হুঁশিয়ারি দেন। প্রশাসনের অভিযান তদারকিতেও চট্টগ্রামের বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নির্ধারিত দামে তেল তো মিলছেই না, বেশিরভাগ দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। কোনো কোনো দোকানে অল্প কিছু পাওয়া গেলেও বাড়তি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। রোজার আগে থেকেই হঠাৎ করে চট্টগ্রামের বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল, কিন্তু ভোজ্য তেলের আমদানি হয়েছে পর্যাপ্ত। তাই সয়াবিন তেলের দামে নাগাল টানতে নড়ে চড়ে বসে প্রশাসন। দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালান সিটি মেয়র ও জেলা প্রশাসক। অভিযানে ধরা পড়ে ব্যবসায়ীদের কারসাজি। পরদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর পাইকারি পর্যায়ে খোলা তেল 155 টাকা ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ 160 টাকা লিটার প্রতি নির্ধারণ করে দেয় প্রশাসন। খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা 155 টাকা, আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ 160 টাকা। যদি এই সিদ্ধান্তের বাইরে কোনো ব্যবসায়ী খুচরা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে, আমরা তা আইনগত ব্যবস্থা নেব। কিন্তু প্রশাসনের হুঁশিয়ারির 3 দিন পরও চট্টগ্রামে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। অনেক দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন, কোথাও কোথাও মিললেও ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। আগের তুলনায় গায়ে রেটের থেকে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। প্রতি রমজান আসার আগে আমরা দেখি যেটা ব্যবসায়ীদের একটা বড় কারসাজি তো থাকেই। এটা নিয়ে তো এখন মানুষের মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে, দুর্ভোগ আছে, চলতেছে আর কি। এই রোজা রমজানের মাসে তো তেলের চাহিদাটা বেশি। ব্যবসায়ীদের দাবি, ডিলাররা তেল সরবরাহ না করায় খুচরা বাজারে তৈরি হয়েছে সংকট। সিটি গ্রুপ কোনো আসে নাই, রূপসদা গ্রুপ কোনো আসে নাই, তারপর তিরকুম্বানি কোনো আসে নাই, তারপর আপনার পুষ্টি গ্রুপ কোনো আসে নাই। এ পর্যন্ত এক মাসের মধ্যে তারা কোনোদিনও আসে নাই। এমনি তেল কিনতে আসছেন, আমাকে তেল দিতে নিষেধ করছে। এমনি তেল কিনতে আসলে তেল নেই, ওই তাও যদি বাজার করতে আসে তো সেক্ষেত্রে 5 লিটার 2-1টা আছে। এবার মতো হয়ে গেছে একটা, বর্তমান তেলটা হচ্ছে এবার মতো চুরি করে দিচ্ছে আমাদেরকে। হয়তো চুরি করে আমাকে উঠে রাখতে হচ্ছে, চুরি করে কার্টনে রেখে দিতে হচ্ছে, আমরা শুরু করতে পারতেছি না। পর্যাপ্ত সয়াবিন তেল আমদানির পরও রোজার বাজারে যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। দীর্ঘ 2 মাসে নিষেধাজ্ঞা শেষে কাকড়া আহরণ শুরু হয়েছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে। উপকূলের বনজীবী পরিবারগুলোতে ফিরেছে স্বস্তি, কিন্তু আছে বনদস্যু আতঙ্ক। অপহরণ ও মুক্তিপণের ভয় নিয়েও কাকড়া সংগ্রহে সুন্দরবনের গভীরে যেতে হয় তাদের। আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাকড়া আহরণের জন্য সুন্দরবনে ঢুকেছেন জেলেরা। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক ফরেস্ট স্টেশনের আওতায় 2900টি নৌকা সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছে। এর মধ্যে কাকড়া ধরার নৌকা 1600টি। বন বিভাগ জানায়, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের 4টি স্টেশনের আওতাধীন পুষ্পকাঠি, মান্দারবাড়িয়া, নটাবেকি ও হলদেবুনিয়া এলাকায় অভয়ারণ্য রয়েছে। এছাড়া দোবেকি ও কাচিকাটার 52% অভয়ারণ্য। প্রায় 15,000 জেলে শুধু কাকড়া আহরণ করে জীবিকা চালায়। তারা বলছেন, 2 মাস নিষেধাজ্ঞা চলাকালে চরম দুর্দিন গেছে তাদের। ঋণ করে ফেলেছেন অনেকেই। 2 মাস বন্ধ ছিল, 2 মাস
যাইতে পারিনি, ঋণ পাতে পড়ে গেছি। এবার কাঁকড়া মেরে আমরা ঋণ শোধ করব। তবে সম্প্রতি সুন্দরবনের জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বনজীবীরা। প্রায় প্রতিদিনই মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণের খবর আসে পরিবারের কাছে। আর করার জন্য বা আমাকে ছেলে মেয়ে পড়ার জন্য আর জন্য আমাকে যাইতে হচ্ছে। ডাকাত তো প্রচুর ডাকাত, এখন 3-4 দল ডাকাত এই নিকটবর্তী তো এসে মানুষ যাচ্ছে, এই গতকালকেও মানুষ যাচ্ছে। কাঁকড়া ধরার অনুমতি নিয়ে কেউ যাতে সুন্দরবনে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেদিকে বনরক্ষীদের টহল ও অন্যান্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পয়লা মার্চ থেকে কাঁকড়ার পাস পারমিট খুলে দেওয়া হচ্ছে। আশা করি জেলেরা বৈধ পাস পারমিট নিয়ে তারা সুন্দরবনে কাঁকড়া আহরণ করবে। 1998 সালে কাঁকড়া রপ্তানির নীতিমালা প্রণয়নের পর থেকেই প্রতি 2 মাস পর কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।